হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন টু মোর। আমি তোমাদের লাইফ সায়েন্স টিচার দীপিকা ঘোষ। তো জানি আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা অলরেডি তোমাদের পড়া হয়ে গেছে। সেটা হচ্ছে দশম শ্রেণীর যে বংশগতির চ্যাপ্টারটা। কিন্তু এই চ্যাপ্টারে স্টুডেন্টসদের মধ্যে অনেক সমস্যা তৈরি হয়, সেটা হচ্ছে বিভিন্ন যে গাণিতিক সমস্যাগুলো, কোয়েশ্চেনগুলো এক্সামে পড়ে সেইগুলোর ক্ষেত্রে। তো যাতে তোমাদের সেই সমস্যাগুলো দূর করতে পারি খুব সহজেই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি সেটা আলোচনা করতে চলেছি। তো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক এবং ভিডিওটা পুরোটা ভালো করে দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং অনেক অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের পরীক্ষায় ভালো মার্কস পাওয়াই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। তো বংশগতির যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করছি, বংশগতির যে মেন সেটা হচ্ছে মেন্ডেলিয়ান বংশগতি। ঠিক আছে, মেন্ডেলিয়ান যে বংশগতি বা জেনেটিক্স। তো অলরেডি প্রিভিয়াস ভিডিওতে আমি একটু আলোচনা করেছিলাম যে জেনেটিক্স জিনিসটা কি। জেনেটিক্স হচ্ছে যে পিতামাতার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা যখন অপত্য শরীরে ছড়িয়ে পড়ে এবং তার মাধ্যমে জীব যখন কি করে বংশগতির ধারা বজায় রাখে, সেটাই হচ্ছে জেনেটিক্স। তো এখানে আমরা শুধুমাত্র মেন্ডেলিয়ান জেনেটিক্সটা নিয়ে আলোচনা করব। তো তার আগে একটা ইমেজ আমি দেখাচ্ছি, দেখো। তো এখানে একজনের ছবি দেখানো হয়েছে। সেই ছবিতে কাকে আমরা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। তো গ্রেগর জোহান মেন্ডেলের ক্ষেত্রে আমরা যার নামেতে আমাদের এই চ্যাপ্টার, গ্রেগর জোহান মেন্ডেল, তিনি কে ছিলেন না, তিনি একজন নর্মালি একজন সায়েন্টিস্ট ছিলেন। কিন্তু আমাদের মনের মধ্যে যে কনফিউশন হয়েছিল যে কিভাবে পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো অপত্যের শরীরে সঞ্চারিত হয়, তো তখনকার দিনে যে সায়েন্টিস্টরা এই বিষয়ে প্রথম আলোচনা শুরু করেছিলেন তিনি হলেন গ্রেগর জোহান মেন্ডেল। তাকে বলা হয়ে থাকে বংশগতির জনক, কিন্তু প্রথমে তাকে কিন্তু এই স্বীকৃতিটা দেওয়া হয়নি। তো পরবর্তী ক্ষেত্রে হুগো দা ব্রিস, লরেন্স সহ প্রমুখ যে বিজ্ঞানীরা গ্রেগরের যে পরীক্ষা, সেই পরীক্ষা নিয়ে তারাও বিভিন্ন ধরনের রিসার্চ করেছিল। তারাও কিন্তু মেন্ডেলের সিদ্ধান্তে একই জায়গাতে উপনীত হয়েছিল। তো তারপরেই কিন্তু গ্রেগর জোহান মেন্ডেলকে বিশ্বের দরবারে বংশগতির জনক বা ফাদার অফ জেনেটিক্স হিসাবে উল্লেখ করা হয়। ওকে, ফাদার অফ জেনেটিক্স হিসাবে বলা হয়ে থাকে। তো গ্রেগর জোহান মেন্ডেল কি বলেছিলেন না, বলেছিলেন যে পিতামাতা বা যে কোনো জীবের ক্ষেত্রে, মেনলি এখানে আমরা প্রাণীদের ক্ষেত্রে এবং মানুষের ক্ষেত্রে যদি বলে থাকি, তো অপত্য যে তৈরি হয়ে থাকে বা একজন সন্তান যে তৈরি হয় তার মধ্যে পিতামাতার যে বৈশিষ্ট্য সবটা কিন্তু তার অপত্যের শরীরে ছড়িয়ে পড়ে না। ঠিক আছে, তার কিছুটা আসে। তো তা না হলে আমরা তো আমার বাবা মার কার্বন কপি হয়ে যেতাম, তাই না? তো সেটা কিন্তু হয় না, দুজনের কিছু মিশ্র বৈশিষ্ট্য অপত্যের শরীরে এসে আমাদের শরীরে একটা নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে থাকে। কিন্তু কিছু ক্ষেত্রে আমরা দেখব যে পিতামাতার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো অপত্যের শরীরে সঞ্চারিত হওয়ার সময় তাদের বডিতে যে টুইন্স বেবি, মানে মাতৃগর্ভে যখন টুইন্স বেবি হয়, সেই বেবিদের ক্ষেত্রে কিছুজন একই রকমের দেখতে হয়ে থাকে, আবার কিছুজন সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। তাদের কিন্তু বৈশিষ্ট্য বাবা মার থেকেই আসছে, কিন্তু তাদের দেহের গঠন এবং তাদের যে নেচার সবকিছুই কিন্তু কিছু জনের ক্ষেত্রে কমন দেখা যায়। তো সেই রকমই একটা তোমাদের ইমেজ দেখায়, দেখো এইখানে আমরা দেখতে পাবো যে হোমোজাইগোটিক টুইন্স এবং হেটারোজাইগোটিক টুইন্স কাদের বলা হয়ে থাকে। তো হোমোজাইগোটিক টুইন্সের ক্ষেত্রে এখানে এই ইমেজের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে দেখো এই যে ইমেজটা, ফার্স্ট যে ইমেজটা রয়েছে সেই ইমেজের ক্ষেত্রে প্রথমে এই
যে ইমেজটা এখানে দেখতে পাচ্ছ, দুটো বোন রয়েছে এবং দুটো ভাই রয়েছে। দেখতে কিন্তু তাদের একই রকমের হয়ে রয়েছে, দুজনকে কিন্তু একই রকম দেখতে। কেন হয়েছে না, এদের বলা হয়ে থাকে মনোজাইগোটিক যমজ। মানে কি না, যখন একটা পিতা এবং মাতার শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে যখন অপত্য তৈরি হয়, মানে নিষিক্ত হয় ডিম্বাণু, তারপর তাদের শরীরে যে ভ্রূণটা তৈরি হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কি হয় না, একটা নিষিক্ত জাইগোট থেকে, একই জাইগোট থেকে যখন দুটো পার্টে ডিভাইড হয়ে দুটো ভ্রূণ তৈরি হয়, তখন তাদের এরকম একই রকম দেখতে যমজ ভাই বোন হয়ে থাকে। সেটা দুটো বোন হতে পারে, দুটো ভাই হতে পারে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুজনকে সম্পূর্ণ রকম ভাবে কিন্তু আলাদা হয়ে থাকে। কেন হয় না, তার কারণ হচ্ছে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু দুজনে আলাদা আলাদা ভাবে মিলিত হয়ে একটা ভ্রূণ তৈরি করছে। কখন হয়ে থাকে না, অনেক সময় মহিলাদের গর্ভে প্রতি মাসে যে একটি করে ডিম্বাণু রিলিজড হয়, কোনো কারণে কোনো মাসে যদি ডবল ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবে আসে এবং সেইখানেতে যদি দুটো স্পার্ম দ্বারা দুটো আলাদা আলাদা ডিম্বাণু ফার্টিলাইজড হয়ে থাকে, তখন কি হয় না, দুটো আলাদা ভ্রূণ বা দুটো আলাদা জাইগোট তখন নিষিক্ত হয়ে তৈরি হয়ে থাকে। তো সেই জাইগোট থেকে দুটো আলাদা বেবি বা দুটো আলাদা অপত্য তৈরি হয়, তখন তাদের কিন্তু দেখতে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। তো তাদেরকে আমরা বলে থাকি হেটারোজাইগোটিক যমজ। তো বুঝতে পারছো তাহলে হোমোজাইগোটিক যমজ কাদের বলা হয় আর হেটারোজাইগোটিক যমজ কাদের বলা হয়ে থাকে। তো এখন আমরা মানে তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে ম্যাম এটা কিভাবে ট্রান্সফার হয়ে থাকে। ঠিক আছে, তো এটা কিভাবে ট্রান্সফার হয় না, এটা ট্রান্সফারের একটাই কারণ হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম কিভাবে এটাতে ট্রান্সফার করে থাকে, ক্রোমোজোম কি সেটা আমরা এবার জানবো। তো পিতামাতার শরীরে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো অপত্যের শরীরে সঞ্চারিত হয়ে থাকে ক্রোমোজোমের মাধ্যমে। তাহলে ক্রোমোজোম কি সেটা আমাদেরকে জানতে হবে। তাই তো ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ এবং ডিএনএ এর মধ্যে থাকে জিন। তোমাদের মধ্যে অনেক সময় কনফিউশন আসে যে ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে সম্পর্কটা কি। না, ক্রোমোজোম হচ্ছে আমাদের কোষে যে নিউক্লিয়াস রয়েছে, কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন জালিকা, নিউক্লিয়াসকে কি বলা হয়, কোষের ব্রেন বলা হয়ে থাকে। ঠিক আছে, তো কোষের যে ব্রেন, সেই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, এখানে কিছু এরকম জালিকা থাকে। সেই জালিকাগুলোকে আমরা বলে থাকি ক্রোমাটিন জালিকা। ঠিক আছে, তো এই জালিকাটাকে আমরা বলে থাকি ক্রোমাটিন জালিকা। এই জালিকাগুলো কোষ বিভাজনের সময় কি হয়, ঠিক হয়ে গিয়ে ঠিক এই রকম দেখতে হয়ে যায়। বুঝতে পারছো? তো এইখানে এবার এই ক্রোমোজোমের মধ্যে দুটো বাহু রয়েছে। দেখো, এখানে একটা বাহু রয়েছে আর এখানে একটা বাহু রয়েছে, এইখানে আর এইখানে। উপরের বাহুটাকে বলা হয়ে থাকে পি বাহু এবং নিচের বাহুটাকে বলা হয় কিউ বাহু। ওপরটা ছোট, নিচটা দীর্ঘ। এই ক্রোমোজোমটার মধ্যেই ডিএনএ থাকে। ডিএনএ কেমন দেখতে হয় না, ডিএনএটা এরকম ডাবল হেলিক্স একটা স্ট্রাকচার হয়ে থাকে। ডিএনএটা দেখতে এরকম এস এর মতো পেঁচিয়ে পেঁচিয়ে এরকম ভাবে অবস্থান করে। ডিএনএ এবং আরএনএ কে আগে মনে করা হতো বংশগতির ধারক এবং বাহক, মানে এটাই এর কমন একক বলা হতো, জেনেটিক্সের ইউনিট বলা হতো। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই যে ডাবল হেলিক্স ডিএনএ যে এখানে রয়েছে, এর মধ্যেখানে কিছু জিন অবস্থান করে থাকে। তো এই জিন হচ্ছে একদম ছোট একটা জিনিস, যেটা ডিএনএ এর প্রত্যেকটা খাঁজেতে অবস্থান করে। আমাদের দেহ কোষে টোটাল 46টা ক্রোমোজোম থাকে। সেই 46টা ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া ক্রোমোজোম হচ্ছে অটোজোম এবং এক জোড়া হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম, যেটা আমাদের লিঙ্গ নির্ধারণ করে থাকে। এই জিনগুলোই কিন্তু পিতামাতার বৈশিষ্ট্যগুলোকে অপত্যের শরীরে
ট্রান্সফার করতে হেল্প করে। আর জিন ক্রোমোজোমের যে নির্দিষ্ট জায়গাটার মধ্যে থাকে তাকে বলা হয়ে থাকে লোকাস। তাহলে আজকের পর বুঝতে পারলে যে ক্রোমোজোম, জিন আর লোকাস বা ক্রোমোজোম, ডিএনএ এবং জিন কোথায় কোনটা থাকে এবং তাদের মধ্যে কিরকম ভাবে রিলেশন রয়েছে। ঠিক আছে, তো এখন এবার আমরা আলোচনা করব যে মেন্ডেল যে এক্সপেরিমেন্টটা করেছিল সেটা কোন উদ্ভিদের ওপর করেছিল না কোন প্রাণীর ওপরে করেছিল এবং কিভাবে সেটা করেছিল। তো মেন্ডেল মূলত যে আমাদের পরিচিত একটি গাছ নিয়ে পরীক্ষা করেছিল, সেই গাছটার নাম হচ্ছে কি মটর গাছ। ঠিক আছে, কি গাছ বললাম? মটর গাছ। মটর গাছের সায়েন্টিফিক নেম হচ্ছে পিসাম স্যাটিভাম। পিসাম স্যাটিভাম। তো এখানে যখনই সায়েন্টিফিক নেম লিখবে, সায়েন্টিফিক নেম লেখার সময় তোমরা অবশ্যই কি করবে না আর নিচে আন্ডারলাইন করবে। সেই আন্ডারলাইনে কারণ হচ্ছে আমরা জানি যে কোনো আন্ডারলাইন না করলে সায়েন্টিফিক নেমের কিন্তু কোনো ভ্যালু থাকে না। তার কারণ হচ্ছে সায়েন্টিফিক নেম জেনারেলি ল্যাটিন ওয়ার্ডে লেখা হয়, কিন্তু আমরা তো ল্যাটিনে লিখি না। তো সেক্ষেত্রে আমরা কি করব না আন্ডারলাইনটা করব হচ্ছে তোমার করে সেই ল্যাটিন নেমটাকে আমরা হাইলাইট করে দেব। বুঝতে পেরেছো? তো এরপর আমরা এখন দেখব মটর গাছকে কেন নির্বাচন করেছিল এবং সেই এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়েছিল কি হয়নি। তো মটর গাছ হচ্ছে একদম একটা সিম্বগোত্রীয় উদ্ভিদের মধ্যে পড়ে থাকে, তাই তো? তো সেই মটর গাছের 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন। তো কেন সেই 7 জোড়া বৈশিষ্ট্য ছিল বা মটর গাছ ছাড়া অন্যান্য কেন উদ্ভিদকে নিয়ে তিনি আলোচনা করেননি সেটা আমরা এখন বলবো। তো মটর গাছ সাধারণত হচ্ছে কি খুব অল্প পরিসরের মধ্যে একে কি করা যায়, চাষ করা যায়। তো এই মটর গাছের মধ্যে রয়েছে কি উভয় লিঙ্গ উদ্ভিদ, মানে উভয় লিঙ্গ হওয়ার জন্য এদের মেল এবং ফিমেল একই উদ্ভিদে থাকে এবং এদের ফুলগুলো আকারে অনেক বড় হওয়ার জন্য এখানে এদের কি করা যায়, ইমাস্কিউলেশন করা যায়। ইমাস্কিউলেশন কি না, ইমাস্কিউলেশন হচ্ছে কোনো একটা ফুলের যদি পুংলিঙ্গ মানে পুংস্তবক এবং স্ত্রী স্তবক, তো দুটো ফুলের বললাম একসাথে রয়েছে বলে এই জন্য এদেরকে উভয় লিঙ্গ উদ্ভিদ বলা হয়, মানে একই উদ্ভিদের শরীরে দুটোই স্তবক রয়েছে। যদি কোনো উদ্ভিদের শরীর থেকে পুংস্তবককে কেটে দেওয়া হয় দিয়ে নিজের পছন্দ মতো ইতর পরাগযোগ করা যায়, কারণ একই উদ্ভিদের পুংস্তবক এবং স্ত্রীস্তবক যদি থাকে তাহলে তাদের কি হয়ে যাবে, স্বপরাগযোগ হয়ে যাবে। কিন্তু তো আমরা চাই ইতর পরাগযোগ ঘটাতে। ইতর পরাগযোগ হওয়ার জন্য অবশ্যই একজনের বাহকের দরকার, এক্ষেত্রে মানুষ হিসাবে ইতর পরাগযোগটা হবে। তো সেই জন্য তিনি কি করেছিলেন, পুংস্তবকটা আলাদা করে দিয়েছিলেন। ঠিক আছে, তো সেইটা করা সম্ভব হবে তখনই যদি ফুলের আকারটা অনেকটা বড় হয়ে থাকে। আর এক্ষেত্রে উদ্ভিদটা হচ্ছে কি না বিশুদ্ধ কোয়ালিটির ছিল। তো এই সমস্ত কারণের জন্য এবং তার 7 জোড়া স্পষ্ট বৈশিষ্ট্য ছিল, এই সমস্ত কারণের জন্য মটর গাছকেই মেন্ডেল কি করেছিল, নির্বাচন করেছিল। তো এখানে 7 জোড়া বৈশিষ্ট্য দেখো রয়েছে, সেই 7 জোড়া বৈশিষ্ট্যগুলো এখানে কি কি। তো এইখানে যে 7 জোড়া প্রথমে রয়েছে দেখো বীজের আকৃতি। ঠিক আছে, বীজের আকৃতি কিরকম আছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি গোলাকার এবং কুঞ্চিত। দেখ একটা টার্ম এখানে রয়েছে ডমিনেন্ট অ্যান্ড রিসেসিভ, এটা কি, এটা আমাদের জানতে হবে। ধরো কোনো একটা জীবের ক্রোমোজোমের মধ্যে দুটো জিন রয়েছে, তার মধ্যে যে বৈশিষ্ট্যটা বা যে জিনটা প্রকটভাবে প্রকাশ পাচ্ছে, মানে প্রবলভাবে সবার কাছে বহিঃপ্রকাশ করছে, সেই বৈশিষ্ট্যটাকে আমরা বলে থাকি প্রকট বৈশিষ্ট্য। আর যেটা প্রকাশ পায় না সেই বৈশিষ্ট্যটাকে আমরা বলে থাকি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে আমরা বুঝলাম। তো এখানে 7 জোড়া বৈশিষ্ট্যের মধ্যে আমরা যে
এই সাইডে যে লেফট সাইডে যেগুলো রয়েছে সেটা হচ্ছে তোমার প্রকট, আর রাইট সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে বীজের আকৃতির গোলাকারটা হচ্ছে কি প্রকট বৈশিষ্ট্য, এবং কুঞ্চিত গাটা দেখো শ্রিঙ্ক রয়েছে, এরকম কুঞ্চিত আকারে রয়েছে, তো এইটা হচ্ছে তোমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তারপরে কি রয়েছে, বীজের রং, বীজের রঙে হলুদ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্নের মধ্যে সবুজ। ফুলের রং ভায়োলেট কালারটা প্রকট, প্রচ্ছন্নের মধ্যে সাদা। শুটির আকৃতি, আমরা যে মটরশুঁটি খাই সেইটার গাটা যখন ফোলা থাকে স্ফীত থাকে তখন সেটা হচ্ছে কি প্রকটে, প্রচ্ছন্নতে সংকুচিত। একই রকম ভাবে শুটির রঙে দেখো সবুজ হলুদ। ফুলের অবস্থান, গাছের মধ্যে যে কাণ্ড থাকে, কাণ্ডের ধরো এখানে পর্ব বলা হয়ে থাকে, দুটো ডালের মাঝখানের অংশটাকে আমরা পর্ব বলে থাকি। এই দুটো পর্বের মাঝখানে যখন ফুল হয় তখন সেটা হচ্ছে কাক্ষিক মুকুল, আর শীর্ষভাগে যখন এইভাবে ফুল অবস্থান করে তখন তাকে বলা হয়ে থাকে শীর্ষ মুকুল। তাহলে অক্ষীয় বা অ্যাক্সিয়াল থেকে যখন থাকে তখন সেটা প্রকট, আর যখন উপরে থাকে তখন টার্মিনালে যখন থাকে সেটা প্রচ্ছন্ন। কাণ্ডের দৈর্ঘ্য লম্বা বেটে, মানে লম্বা খাটো এখানে দেখিয়েছে। তো এইটা হচ্ছে মূলত মেন 7 ক্যারেক্টার্স অফ পি প্ল্যান্টস। এক্সামে তোমাদের 3 মার্কের কোশ্চেন আসে যে মটর উদ্ভিদের 7 জোড়া বৈশিষ্ট্য লেখো, তো তোমাদেরকে এইভাবে টেবিল করে কিন্তু জিনিসটা এক্সপ্লেন করতে হবে। তো বুঝতে পেরেছো আশা করি। তো এরপর এটা তাহলে হলো মটর গাছের 7টা উদ্ভিদ নিয়ে করেছে। তাহলে মেন্ডেল যে শঙ্করায়ন পরীক্ষা করেছিল, তাহলে শঙ্করায়ন কি না বিভিন্ন চরিত্রের জীবেদেরকে, বিশেষ করে বিপরীতধর্মী জীবেদের মধ্যে যখন মিলন ঘটানো হয় তাকে বলা হয়ে থাকে শঙ্করায়ন। মেন্ডেল মূলত দুটো শঙ্করায়ন পরীক্ষা দেখিয়েছিল, একটা হচ্ছে এক সংকর জনন আর একটা হচ্ছে দ্বিসংকর জনন। তো এক সংকর জননের ক্ষেত্রে তিনি এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে করেছিল, আর দ্বিসংকর জননের ক্ষেত্রে তিনি 2 জোড়া বৈশিষ্ট্য নিয়ে তিনি এখানে পরীক্ষা করেছিল। তো এই শঙ্করায়নের আগে আমাদেরকে জানতে হবে আরো দুটো টার্ম, সেটা হচ্ছে জেনোটাইপ কি আর ফেনোটাইপ কি। জেনোটাইপ হলো যখন কোনো জীবের জিনগত বৈশিষ্ট্য ভিতর থেকে নির্বাচন করা হয় তখন তাকে বলা হয় থাকে জেনোটাইপ, আর যখন কোনো জীবের বাইরে থেকে দেখে কোনো বৈশিষ্ট্য নির্বাচন করা হয় তখন তাকে বলা হয়ে থাকে ফেনোটাইপ। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাবো যে জেনোটাইপিক বৈশিষ্ট্যের মধ্যে কি রয়েছে না, এইখানে একটা বৈশিষ্ট্য দেখা যায় যে মটর গাছের ক্ষেত্রে হচ্ছে আমরা দুটো বৈশিষ্ট্য মেন হচ্ছে গোলাকার কুঞ্চিত এবং লম্বা খাটো, এই বৈশিষ্ট্যগুলোকে এখানে দেখাচ্ছি। তো জিনগত বৈশিষ্ট্য হচ্ছে ভিতরে মটর গাছটা কতটা লম্বা না শঙ্কর কিনা, মাঝামাঝি তোদের কোনো বৈশিষ্ট্য রয়েছে কিনা, সেই সমস্ত বৈশিষ্ট্য আমরা জেনোটাইপিক থেকে জানবো। কিন্তু বাইরে থেকে দেখে সে ধরো অনেকগুলো গাছ আছে, তুমি দেখলে এই হাইটগুলো সব থেকে লম্বা, তখন সেটা তুমি কি বাইরে থেকে দেখে তুমি বুঝতে পারছো। সাপোজ ধরো দুটো তিনটা মানুষ ধরেছে, অ্যাভারেজ তুমি দেখলে যাদের হাইট গুলো একই লেভেলে রয়েছে তুমি বলে এরা লম্বার মধ্যে অন্তর্ভুক্ত, আর যারা খুব ছোট তাদেরকে তুমি বলে এরা বেটের মধ্যে অন্তর্ভুক্ত। সেই রকম মটর গাছের ক্ষেত্রেও মোটামুটি যেগুলো লম্বা কোয়ালিটির মধ্যে পড়ছে তারা সবগুলোই হচ্ছে কি এই লম্বা প্রকট বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এখন আমরা এবার একে একে এই জেনোটাইপ ফিনোটাইপকে অবলম্বন করে এক সংকর এবং দ্বিসংকর জনন নিয়ে আলোচনা করব। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা। ঠিক আছে, তো এক সংকর জনন তাহলে কাকে বলে তার আগে আমাদেরকে জানতে হবে। তাহলে একজোড়া চরিত্র বৈশিষ্ট্য সম্পন্ন বিপরীতধর্মী দুটি জীবের মধ্যে, একই প্রজাতির জীবের মধ্যে যদি সংকরায়ন করা হয় তখন তাকে আমরা বলে থাকি এক সংকর জনন। ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি কি এক সংকর জনন। এই এক সংকর জননের ক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেন উচ্চতা। কি ধরনের উদ্ভিদ নির্বাচন করা হয়েছে না, একটা করা হয়েছে লম্বা উদ্ভিদ, লম্বা যার আমরা জিনটাকে এক্সপ্লেন করেছি
ক্যাপিটাল টি আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যেটা, এটা প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটাকে আমরা বেটে বা খর্বাকার উদ্ভিদ হিসাবে আমরা বসিয়েছি, যাকে আমরা প্রকাশ করেছি এখানে জেনেটিক ভাবে স্মল টি দিয়ে। ঠিক আছে, তো এরপরেতে আমরা প্রথম এই জেনারেশনটাকে আমরা কি বলে থাকি, পি জেনারেশন, মানে প্যারেন্টাল জেনারেশন, জন্মিত্রী। তো এরপর এখান থেকে আমরা কি পাবো না, দেখতে পাচ্ছি যেখান থেকে ক্যাপিটাল টি থেকে একটা ক্যাপিটাল টি পাচ্ছি এবং একটা স্মল টি পাচ্ছি। তো ক্যাপিটাল টি এবং স্মল টির মধ্যে এইগুলোকে কি বলা হয়ে থাকে, গ্যামেট বলা হয়ে থাকে। ঠিক আছে, এগুলোকে আমরা গ্যামেট বলে থাকি। এদের মধ্যে যখন ক্রস করানো হচ্ছে তখন যে অপত্যটা তৈরি হচ্ছে, দেখো এখানে কি তৈরি হয়েছে, ক্যাপিটাল টি স্মল টি, তার মানে কি, এটা হচ্ছে এক ধরনের সংকর উদ্ভিদ। দেখো ক্যাপিটাল টি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, স্মল টি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কিন্তু এক্ষেত্রে যে উদ্ভিদটা তৈরি হয়েছে তার মধ্যে যেহেতু ক্যাপিটাল টিটাই ডমিনেন্ট কন্ডিশন মানে প্রকট অবস্থায় রয়েছে, তাই উদ্ভিদটার নাম হয়ে গেছে শঙ্কর লম্বা। ঠিক আছে, শঙ্কর লম্বা উদ্ভিদ, হাইব্রিড উদ্ভিদ কিন্তু এটা, এটা হচ্ছে তোমার শঙ্কর লম্বা উদ্ভিদ, এটা হাইব্রিড উদ্ভিদ। এই উদ্ভিদের ক্ষেত্রে টিটাই কিন্তু ডমিনেন্ট কন্ডিশনে রয়েছে। এরপর আমরা, এটা হচ্ছে F1 জেনারেশন। ঠিক আছে, এটা হচ্ছে এই জেনারেশনটাকে আমরা বলি F1 জনু বা F1 জেনারেশন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা আসব F2 জেনারেশনের ক্ষেত্রে। F2 কে আমরা বলি সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। ওকে, F2 জেনারেশনের ক্ষেত্রে আমরা এবার কি আসবে সেটা আমরা দেখব। তো এই F2 জেনারেশনে মূলত চারটে উদ্ভিদ তৈরি হয়ে থাকবে। তো তার আগে আমরা একটা চেকার বোর্ড তৈরি করে নেব। চেকার বোর্ড কে আবিষ্কার করেছিল না, আরসি পানেট বলে একজন সায়েন্টিস্ট ছিল। ঠিক আছে, তো আরসি পানেট বলে একজন সায়েন্টিস্ট, তিনি বর্গাকার কিছু ক্ষেত্র আবিষ্কার করেছিলেন, মানে ছকের মতো কিছু জিনিস আবিষ্কার করেছিলেন। তো পরবর্তী ক্ষেত্রে সেটার নাম হয়ে যায় কি, চেকার বোর্ড। তো F2 জেনারেশনে যে চেকার বোর্ডটা আমরা এখানে রেডি করছি সেটা দেখো, এইখানটা মেল সাইড, এটা ফিমেল সাইড। তো F1 জেনারেশনে যে শঙ্কর লম্বা উদ্ভিদ হয়েছিল সেটা আমি এখানে লিখেছি। এবার কি না, একটাকে ফিক্স রেখে একবার এইটি দিয়ে একবার এইটিকে, যে কোনো একটা সাইড তুমি ফিক্স রাখবে। আমি এইটাকে ফিক্সড রেখে একবার এইটার সাথে এইটি মাল্টিপ্লাই করব, তাহলে ক্যাপিটাল টি, এবার এইটির সাথে এইটি মাল্টিপ্লাই হবে স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। ঠিক আছে, নাও এবার স্মল টিটাকে আমরা এবার কি করছি, ফিক্স করছি। স্মল টির সাথে ক্যাপিটাল টি মাল্টিপ্লাই করলে ক্যাপিটাল টি স্মল টি, এবার এই ক্যাপিটাল টির সাথে এই স্মল টির সাথে এই স্মল টি মাল্টিপ্লাই করলে স্মল টি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি না, এখানে দেখতে পাচ্ছি যে একটা শঙ্কর, একটা বিশুদ্ধ লম্বা, এখানে একটা যেহেতু দুটোই ক্যাপিটাল টি রয়েছে সেই জন্য এটাকে আমরা কি বলে থাকি, বিশুদ্ধ লম্বা উদ্ভিদ। ঠিক আছে, এখানে দেখো একটা ক্যাপিটাল টি এবং একটা স্মল টি রয়েছে, তাই এটাকে আমরা নাম দিচ্ছি শঙ্কর লম্বা, যেহেতু প্রকট বৈশিষ্ট্য হিসাবে ক্যাপিটাল টি এখানে অবস্থান করছে। এখানেও একই রকম ক্যাপিটাল টি রয়েছে, তাহলে এটারও নাম হয়ে যাবে শঙ্কর লম্বা। ঠিক আছে, তো দেখো এবার এখানে কি দিয়েছে, দুটোই স্মল টি রয়েছে। দুটোই স্মল টি মানে কি, এরা বিশুদ্ধ বেটে মানে খর্বাকার উদ্ভিদ, তাহলে এটাকে আমরা বলে থাকবো বিশুদ্ধ খাটো। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মেন্ডেল F2 জেনারেশনে এই চেকার বোর্ডটাকে কিন্তু প্রকাশ করেছেন এই চিত্রের মধ্যে যেটা আমরা দেখিয়েছি। তো এবার আমরা দুটো অনুপাত লিখবো, সেই অনুপাতটা তাহলে কি না, F1 জেনারেশনে শঙ্কর লম্বা, F2 জেনারেশন আমরা পাচ্ছি একটা বিশুদ্ধ লম্বা, দুটো শঙ্কর লম্বা এবং একটা শঙ্কর
খাটো, মানে সরি বিশুদ্ধ খাটো উদ্ভিদ। তো এখানে যেটা আমরা দেখছি যে জিনোটাইপিক অনুপাত আর ফিনোটাইপিক অনুপাত। তো জিনোটাইপিক অনুপাতটা তাহলে হবে কত না, যেহেতু একটা একটা করে সবকিছু বিশুদ্ধ পেয়েছি, তাই জিনোটাইপিক অনুপাত হবে 1:2:1, কারণ একটা বিশুদ্ধ লম্বা, দুটো সংকর লম্বা, আর একটা হচ্ছে বিশুদ্ধ খাটো। আর ফিনোটাইপিক অনুপাত কি হবে, ফিনোটাইপিক অনুপাত এটা হবে 3:1। কেন বলো তো, কারণ তিনটের ক্ষেত্রে আমরা এই যে তিনটে ক্যাপিটাল টি বাইরে থেকে দেখে আমরা বলেছি যে তিনটেই তো লম্বা রয়েছে, ঠিক আছে। এখানে ক্যাপিটাল টি মানে আমরা জানি কি প্রকট বৈশিষ্ট্য, তাই ক্যাপিটাল টি দেখে আমরা আইডেন্টিফাই করছি, সেই জন্য বাহ্যিক বৈশিষ্ট্যের অনুপাত হচ্ছে 3:1। তাহলে এটা গেল এক সংকর জনন পরীক্ষা। এই পরীক্ষা থেকে মেন্ডেল যে সূত্রটা আবিষ্কার করেছিল সেই সূত্রের নাম হচ্ছে পৃথকীভবন সূত্র। এই সূত্রে কি বলা হয়েছিল টেক্সটে ভালো করে রয়েছে, মুখস্থ করবে, বুঝে মুখস্থ করবে, কারণ এক্সামেতে 2 মার্কের অবশ্যই আসে। সংকরায়ন পরীক্ষার এরকম এক সংকর জনন তোমাকে চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করে দেবে, তার সাথে 2 মার্কের একটা অ্যাসোসিয়েট কোশ্চেন থাকবে, পৃথকীভবনের সূত্রটি ব্যাখ্যা করো। তো সূত্রে বলা হয়েছে যে একজোড়া চরিত্রের বৈশিষ্ট্য যুক্ত জীবের ক্ষেত্রে জন্মিত্রী বৈশিষ্ট্য অপত্যের শরীরে সঞ্চারিত হওয়ার সময় তারা একত্রিত হলেও কখনো মিশ্রিত হয় না, গ্যামেট গঠনকালে পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এই যে দেখো, ক্যাপিটাল টি স্মল টি হলো, ক্যাপিটাল টি স্মল টি সংকর হলো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে F2 জেনারেশনে কোনো কিন্তু ওভারল্যাপ হয়নি। বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা, বিশুদ্ধ খাটো, আলাদা আলাদা বৈশিষ্ট্যে তাদের কিন্তু প্রকাশ হয়েছে। তো এটাই হলো পৃথকীভবনের সূত্র, বুঝতে পেরেছো? তো এবার আমরা আলোচনা করব মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা। এটা গেল এক সংকর জনন পরীক্ষা। তো এরপরে দ্বিসংকর জননে মেন্ডেল বলেছেন যে 2 জোড়া চারিত্রিক বৈশিষ্ট্যের জীবেদেরকে নিয়ে তিনি পরীক্ষা করেছেন। সেই পরীক্ষায় 2 জোড়া কি কি বৈশিষ্ট্য করেছেন সেটা এবার আমরা দেখব। তো এই দ্বিসংকর জনন পরীক্ষাতে মেন্ডেল যে প্রধান দুটো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, একটা আমরা মটর গাছের যে প্রধান যে 7টা বৈশিষ্ট্য বলেছিলাম, তার মধ্যে এখানে বীজের আকার আর দ্বিতীয়ত হচ্ছে বীজের বর্ণ, এই বৈশিষ্ট্য দুটোকে তিনি সিলেক্ট করেছিলেন দ্বিসংকর জনন পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে। তো প্রকট বৈশিষ্ট্যের বীজে আমরা কি পড়িয়েছিলাম না, আমরা পড়েছিলাম বীজের আকার গোলাকার বা কুঞ্চিত হবে, গোলাকারটা প্রকট এবং কুঞ্চিতটা হচ্ছে কি না তোমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর বীজের বর্ণ কি ছিল, হলুদ সবুজ, হলুদটা ছিল প্রকট আর সবুজটা ছিল প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে। তো P1 জেনারেশনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্যারেন্টাল হিসাবে যে দুটো আমরা ক্রোমোজোমকে এক্সপ্লেন করেছি জিন দ্বারা, আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই আর স্মল আর স্মল ওয়াই, ঠিক আছে। তো এইখান থেকে আমরা যে গ্যামেটগুলো পাচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রে কি কি পাচ্ছি, একটা করে আর, একটা করে ওয়াই, এখানেও একই রকম পাচ্ছি, একটা করে স্মল আর, একটা করে স্মল ওয়াই। এদের মধ্যে যখন F1 জেনারেশনে ক্রস ঘটানো হচ্ছে, সেক্ষেত্রে যে সংকর উদ্ভিদটা তৈরি হচ্ছে তার জিনগত প্রকাশ হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর। সবসময় আগে ক্যাপিটাল লেটারটা লিখবে, তারপরে স্মল লেটারটা, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই,
তাহলে এই যে সংকর উদ্ভিদটা তৈরি হলো, এটা হচ্ছে সব গোল এবং মানে উদ্ভিদটা হবে গোল এবং সবুজ, কারণ প্রকট বৈশিষ্ট্য হিসাবে কি ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই যেখানে রয়েছে, আমি চোখ বন্ধ করে বলে দেব যে এখানে সমস্ত গোল এবং সবুজ রঙের উদ্ভিদই কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এটা গেল F1 জেনারেশনে। এরপরে আমরা দেখছি F2 জেনারেশনে কিভাবে তৈরি হয়েছে। তো F2 জেনারেশনে মূলত এই দ্বিসংকর জনন যেহেতু দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে হয়েছে, তাই একটু ক্রিটিক্যাল, মানে টোটাল 16টা অপত্য এখানে তৈরি হয়েছে, এক্সামে একটু ঠিক করে দেখে করতে হবে। তো মূলত এখানে প্রত্যেকটা যে 4টে গ্যামেট তৈরি করেছি আমরা এই ক্যাপিটাল আর আর ওয়াই ওয়াই মানে আর দুটো স্মল আর আর দুটো স্মল ওয়াই ওয়াই দিয়ে এই 4টে অপত্য দিয়ে টোটাল 16টা অপত্য তৈরি হয়েছে। তো এই অপত্যগুলোর মধ্যে আমরা দেখতে পাবো যেখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই আছে, মানে সেগুলো সবগুলোই হচ্ছে কি গোল এবং কি হবে সবুজ হয়ে থাকবে। তাহলে জাস্ট চেকার বোর্ডে এখানে আমরা এমনি নর্মাল একটা দেখাচ্ছি, দেখো। তো এখানে ক্যাপিটাল আর স্মল আর রয়েছে, ঠিক আছে। তারপরে আমরা উপরে কি দেখেছি ক্যাপিটাল আর স্মল ওয়াই, আর কি তৈরি হয়েছে স্মল আর ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই। এইটা হচ্ছে মেন 4টে অপত্য। একই রকম ভাবে এদিকেও 4টে অপত্য রয়েছে। তো একই রকম ভাবে যদি আমরা এদিকে দেখিয়ে দিই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই। তো আগের যে এক্সপেরিমেন্টটা যেভাবে আমি দেখালাম একই রকম ভাবে একটা একটা করে ফিক্সড করে করে আমরা চেকার বোর্ডটা বানিয়ে ফেলবো। তো সেই চেকার বোর্ডে আমি একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি, দেখো ক্যাপিটাল আর মাল্টিপ্লাই করলাম, তাহলে ক্যাপিটাল আর এখানে আমরা করব সরি ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। তো এখানে দেখো রয়েছে এবার ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল ওয়াই। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটা কাউন্টিং করা হবে, এখানে রয়েছে তোমাদের বুকেও রয়েছে, প্র্যাকটিস করবে। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি একই রকম ভাবে এইখানেতে তুমি যদি করো এইভাবে টোটাল 16টা হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটা বৈশিষ্ট্য দেখো, আমরা দুটো ক্যাপিটাল আর আছে মানে আমরা কি বলবো প্রকট বৈশিষ্ট্য, আর ক্যাপিটাল ওয়াই আছে মানেও কি প্রকট বৈশিষ্ট্য, তাহলে গোল এবং সবুজ হবে। টোটাল 16টা অপত্য তৈরি করতে গিয়ে মেন্ডেল দেখলেন যে এখানে গোল সবুজ হচ্ছে 9টা, গোল হলুদ হচ্ছে 9টা, গোল সবুজ হচ্ছে 3টে, কুচকানো মানে কুঞ্চিত হলুদ হচ্ছে 3টে এবং কুচকানো সবুজ হচ্ছে তোমার 1টা। তাহলে এটা হচ্ছে কি বাহ্যিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। তাহলে এই বৈশিষ্ট্যটাকে আমরা কি বলেছি ফেনোটাইপিক বৈশিষ্ট্য। তাহলে এদের ফেনোটাইপিক রেশিও তাহলে কি হবে না ফেনোটাইপিক রেশিও হবে 9:3:3:1। ঠিক আছে, তাহলে চলো লিখে ফেলি। তাহলে ফেনোটাইপিক বৈশিষ্ট্য ফেনোটাইপিক অনুপাত আর কি, ফেনোটাইপিক অনুপাত এদের হবে 9:3:3:1। ঠিক আছে, এবার এর যে জিনোটাইপিক অনুপাত মানে সূক্ষ্ম বিচার যদি করে দেখা হয় গোল সবুজ গোল কুঞ্চিত এই সমস্ত বৈশিষ্ট্য, তো একটা লম্বা রেশিও রয়েছে, সেই লম্বা রেশিওটা তোমরা কিভাবে লিখবে দেখো। জিনোটাইপিক অনুপাত যেটা জিনগতভাবে আমরা নির্বাচন করে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে জিনোটাইপিক অনুপাত। সেই অনুপাতটা কত না এখানে লেখা রয়েছে দেখো 1:2:1। ফোন নাম্বার যেরকম আমরা মুখস্থ করি না, একটু এখানটা একটু পড়তে হবে। মেইনলি তোমার ফিনোটাইপিক অনুপাতটাই পড়ে, জেনোটাইপিক অনুপাতটা ফোন নাম্বার লেখার মতো করে লিখতে হবে। দেখো 1:2:1, তারপরে 2:4:2, আবার 1:2 1:2
1:2:1। তাহলে ফোন নম্বর লেখার মতো আমরা লিখে ফেলেছি, দেখো তাহলে 121 242 121, ঠিক আছে। তো এইটা হলো কি জিনোটাইপিক অনুপাত। তাহলে দ্বিসংকর জনন থেকে আমরা ফেনোটাইপিক অনুপাত এবং জেনোটাইপিক অনুপাত পেয়ে গেলাম। তো আগের এক সংকর জননে মেন্ডেল কি সূত্র আবিষ্কার করেছিল? পৃথকীভবন সূত্র, তাই তো। এখানেও একটা সূত্র আবিষ্কার করেছিল, সেই সূত্রটার নাম হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র। কি বলা হয়েছে এই সূত্রে? স্বাধীন বিন্যাসের সূত্রে বলা হয়েছে এটাই যে একই রকম ভাবে দুই বা ততোধিক চারিত্রিক বৈশিষ্ট্য যুক্ত একই প্রজাতির জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয়ে থাকে, জননেত্রীর বৈশিষ্ট্য অপত্যের শরীরে সঞ্চারিত হওয়ার সময় তাদের বৈশিষ্ট্যের কখনো এদের কখনো ওভারল্যাপ হয় না, মিশ্রিত হয় না। তারা শুধুমাত্র গ্যামেট গঠনকালেই যে পৃথক হয় এমন নয়, প্রত্যেকটা আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়ে থাকে। আমি জাস্ট তোমাকে সহজ ভাষায় শব্দগুলো বললাম, তো বুকেতে একদম এক্স্যাক্টলি যেটা রয়েছে সেটা একটু পড়বে এবং বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে দুটোই সূত্র, স্বাধীন বিন্যাস এবং পৃথকীভবনের সূত্র তোমরা ইজিলি লিখতে পারছো, ঠিক আছে। তো এক্সামে কিন্তু এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকবার বোর্ড এক্সামের মাধ্যমিক পরীক্ষায় হোক বা টেস্ট পরীক্ষায় তোমাদের যে কোনো একটা কিন্তু সংকরায়ন থেকে কোশ্চেন আসেই, সেটা এক সংকর জনন হোক বা দ্বিসংকর জনন হোক, ঠিক আছে। এবং তার সাথে অ্যাসোসিয়েট কিন্তু কোশ্চেনের সাথে যে সূত্রগুলো সেটাও কিন্তু তোমাকে আসে শর্ট কোশ্চেন হিসাবে, জেনোটাইপ কি, ফেনোটাইপ কি এবং তার যে অনুপাতগুলো সেগুলো আসে। তো এতক্ষণ ধরে আমরা উদ্ভিদ নিয়ে আলোচনা করেছি। তো মেন্ডেল শুধুমাত্র উদ্ভিদের কিন্তু উদাহরণ এখানে বুকে দেয়নি, তোমাদের আর একটা উদাহরণ রয়েছে, সেটা হচ্ছে তোমার গিনিপিগের সাহায্যে। তো গিনিপিগের গুলোতে আমি জাস্ট যাদের এগুলো বলে দিচ্ছি ক্যারেক্টার্স কিভাবে কি লিখতে হবে, তো তোমরা সেটা বাড়িতে প্র্যাকটিস করবে, কোনো অসুবিধা হলে আমাকে বলবে। তো দেখো মেনলি গিনিপিগের ক্ষেত্রে আমরা কি ধরবো, কোন বৈশিষ্ট্যগুলো ধরবো না, এক সংকর জননের ক্ষেত্রে ক্যারেক্টার্স গুলো আমি বলছি, একই জিনিস মটর গাছের ক্ষেত্রে যা আমি ধরেছি, এক সংকর জননের ক্ষেত্রে গিনিপিগের ক্ষেত্রে আমরা লিখবো একটা হচ্ছে বিশুদ্ধ কালো, যেটা প্রকট বৈশিষ্ট্য বিশুদ্ধ কালো, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে লিখবো বিশুদ্ধ সাদা, ঠিক আছে। তাহলে বিশুদ্ধ সাদা, এটাকে আমরা কি লিখবো, ক্যাপিটাল লেখ তো বিবি, বিশুদ্ধ কালোকে আমরা এখানে প্রকাশ করব বিবি, ক্যাপিটাল বিবি, আর বিশুদ্ধ সাদাকে আমরা প্রকাশ করব স্মল বি দ্বারা। একই রকম ভাবে এক সংকর জননে তাহলে আমরা এখানে ক্যাপিটাল বি স্মল বি পাবো এবং সেখান থেকে জেনোটাইপিক ফেনোটাইপিক অনুপাত 3:1 ফেনোটাইপিক অনুপাত পাবো এবং 1:2 তোমার হচ্ছে 2:1 পাবো আমরা জিনোটাইপিক অনুপাত, ঠিক আছে। এবার আমরা দেখি দ্বিসংকর জনন। দ্বিসংকর জননের ক্ষেত্রে গিনিপিগের আমরা কোন বৈশিষ্ট্যগুলো ধরবো, সেটা হচ্ছে এক নম্বর, এটা লেখাই রয়েছে বিশুদ্ধ কালো, মানে বর্ণ তাদের বিশুদ্ধ কালো এবং তাদের লোমটা হবে কর্কশ, কর্কশ লোম যুক্ত, ঠিক আছে। তাহলে তাদেরকে কিভাবে প্রকাশ করব, কালোর জন্য ক্যাপিটাল বি, কর্কশ মানে কি অমসৃণ বা রাফ, সেই জন্য আমরা ক্যাপিটাল আর এটা লিখবো। আর কি লিখবো, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য আমরা কি ধরবো এখানে না, বিশুদ্ধ সাদা এবং মসৃণ লোমযুক্ত গিনিপিগ। তাহলে বিশুদ্ধ সাদা আর মসৃণ লোমযুক্ত গিনিপিগ, ঠিক আছে। তাহলে তাকে কিভাবে প্রকাশ করব, বিশুদ্ধ সাদাকে আমরা কি ধরেছি স্মল বি, আর সাদা মসৃণের জন্য আমরা স্মল আর। তাহলে এই ক্ষেত্রে আমরা 16টা অপত্য পাবো এবং তাদেরও অনুপাত মটর গাছের যেরকম আমরা করেছি পি প্ল্যান্টে 9:3:3:1 আর 1:1 2:4:2 1:1 যে অনুপাতটা পেয়েছি, সেক্ষেত্রে আমরা গিনিপিগের ক্ষেত্রে একই জিনিস পেয়ে থাকবো। এবং এইটা তোমার প্রাণী দিয়ে উদাহরণ, আগেরটা আমরা উদ্ভিদ দিয়ে উদাহরণ করেছি,
ঠিক আছে, বোঝাতে পেরেছি আশা করি। তো এরপরে মেন্ডেল এই যে সংকরায়ন পরীক্ষা বলতে গিয়ে তিনি দুটো টার্ম কিন্তু ইউজ করেছেন। সেই টার্মগুলো কি বলতো? সেই টার্মটা হচ্ছে, একটা হলো ব্যাক ক্রস আর একটা হচ্ছে টেস্ট ক্রস। সেটা কি দেখো, তো এই ব্যাক ক্রস এবং টেস্ট ক্রসে কি হয়েছে দেখো না, যদি আমরা যে অপত্য বৈশিষ্ট্য মানে F1 জেনারেশনে যে যৌগগুলো ইউজ করেছিলাম, তো F1 জেনারেশনে কি তৈরি হয়েছিল? মটর গাছের ক্ষেত্রে আমরা দেখাচ্ছি, এটা যে কোনো ক্ষেত্রে তোমরা গিনিফিকের ক্ষেত্রে একই রকম ইউজ করতে পারো। F1 জেনারেশনে আমরা তৈরি করেছিলাম ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে, সংকর লম্বা। ওকে, এই F1 জেনারেশনের জন্মিত্রী মানে যে অপত্যটা তৈরি হয়েছিল, তার সঙ্গে যখন জন্মিত্রীর মধ্যে কি কি ছিল? ক্যাপিটাল টি মানে বিশুদ্ধ লম্বা, আর বিশুদ্ধ খাটো কে ছিল? স্মল টি। তো তাদের মধ্যে কোনো একটার যদি ক্রস করানো হয়, সেক্ষেত্রে যে অপত্যটা তৈরি হবে সেই প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে ব্যাক ক্রস পদ্ধতি। তাহলে দেখো এখানে তাহলে কি ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে, আর এদের মধ্যে হচ্ছে আমি স্মল টির মধ্যে ক্রস করব। তো কিভাবে এবার হবে সেটা দেখো, টেবিলটা জাস্ট করি। তো ব্যাক ক্রসে এরপরে আমরা দেখো এখানে আমরা একই রকম ভাবে লিখে দিলাম, তাহলে ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি, চলো লিখে ফেলেছি। এবার ক্রস ক্রস মাল্টিপ্লিকেশন যেরকম আমরা করেছিলাম আগের গুলোতে একই রকম ভাবে লেখা হয়ে যাবে। তাহলে ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে কি হয়েছে? ক্যাপিটাল টি স্মল টি হয়েছে, স্মল টি হয়েছে, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো করে সংকর লম্বা, দুটো করে বিশুদ্ধ খাটো হয়েছে। তাহলে রেশিওকে আমরা কি লিখতে পারি? 1:1, ঠিক আছে। এটাকে আমরা বলে থাকি কি? ব্যাক ক্রস। ওকে, এবার আমরা দেখব টেস্ট ক্রস কাকে বলা হয়। তো এই টেস্ট ক্রসের ক্ষেত্রে কি হয়? আমি ব্যাক ক্রসে বলেছি যে জন্মিত্রীর সঙ্গে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা প্রকট বৈশিষ্ট্য মানে বিশুদ্ধ লম্বা বা বিশুদ্ধ খাটো, এদের মধ্যে যে কোনো কারোর হতে পারে। কিন্তু টেস্ট ক্রসের ক্ষেত্রে শুধুমাত্র ক্যাপিটাল টি স্মল টির সাথে স্মল টি অথবা ক্যাপিটাল টির সাথে স্মল টি মানে প্রকট বৈশিষ্ট্যের সঙ্গে শুধুমাত্র প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের যখন ক্রস হয়ে থাকে, তখন তাকে আমরা বলে থাকি কি? টেস্ট ক্রস, ঠিক আছে, তখন আমরা তাকে বলে থাকি টেস্ট ক্রস। তাহলে একটা টেবিল তৈরি করি। তো দেখো এইখানে একই রকম ভাবে আমরা একটা যে কোনো প্রকট বৈশিষ্ট্য, ধরো আমি এটাকে ধরেই লিখছি ক্যাপিটাল টি স্মল টি, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে স্মল টি লিখলাম। তো ক্রস মাল্টিপ্লিকেশন ক্যাপিটাল টি স্মল টি, এরকম ক্যাপিটাল টি স্মল টি তাহলে ঠিক আছে। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? ক্যাপিটাল টি স্মল টি কটা রয়েছে? একটা, আর এখানেও ক্যাপিটাল টি স্মল টি একটা রয়েছে। ওকে, আর স্মল টি কটা রয়েছে? একটা একটা করে দুটো রয়েছে। তাহলে এক্ষেত্রেও রেশিও আমরা কত পেয়ে গেলাম? 1:1। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রেশিও গুলো প্রায় একই রকম আসে। এখানে একটা 2 মার্কের ব্যাখ্যামূলক প্রশ্ন আসে যে সমস্ত ব্যাক ক্রসই কি টেস্ট ক্রস, আর সমস্ত টেস্ট ক্রসই কি ব্যাক ক্রস? না, আমরা দেখতে পাচ্ছি ব্যাক ক্রস মানে কি? পিছনে যাওয়া। F1 জেনারেশনের সঙ্গে যখন জন্মিত্রীর কোনো ক্রস ঘটানো হচ্ছে সেটাকে ব্যাক ক্রস বলতে পারি। তাহলে টেস্ট ক্রস কিন্তু ব্যাক ক্রসের একটা পার্ট, কারণ টেস্ট ক্রসে আমরা দেখতে পাচ্ছি F1 জেনারেশনের সাথে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ক্রস ঘটানো হচ্ছে। সুতরাং টেস্ট ক্রস হচ্ছে ব্যাক ক্রসের একটা পার্ট, কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়।
তার কারণ হচ্ছে টেস্ট ক্রস কেবলমাত্র প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সাথেই হয়ে থাকে, কিন্তু ব্যাক ক্রস হচ্ছে প্রকট বৈশিষ্ট্যের সঙ্গে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সাথে দুটোর ক্ষেত্রেই হয়। বুঝতে পেরেছো? লাস্ট যে টার্মটা যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। কি এক্ষেত্রে কিন্তু মেন্ডেলিয়ান জেনেটিক্স ইউজ হয়নি। তার কারণ হচ্ছে মেন্ডেল কিন্তু যে সূত্রগুলো এখানে ব্যবহার করেছিল সেই সূত্রের কোনোটাই এখানে প্রযোজ্য হয়নি। এক্ষেত্রে সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য তৈরি হয়েছে, সেইখানে এবার আমরা এটা আলোচনা করব। তো দেখো এখানে যে ফুলটার ছবি দেয়া রয়েছে, এই ফুলটার নাম হচ্ছে, আমরা সবাই জানি ঘরের আশেপাশে হয়ে থাকে সন্ধ্যা মালতী, 4 o'clock প্ল্যান্ট, বা ইংলিশে বলা হয়ে থাকে মিরাবিলাস জালাপা। ঠিক আছে, সাইন্টিফিক নেম। তো এই উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, মেন্ডেলের যে একসংকর জনন বা দ্বিসংকর জনন আমরা পড়েছিলাম, সেক্ষেত্রে বলেছিলাম যেটা প্রকট বৈশিষ্ট্য সেটাই কেবলমাত্র প্রকাশিত হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেই বৈশিষ্ট্যটা সম্পূর্ণ ভিন্ন হয়েছে। তো এক্ষেত্রে যে আমরা প্রকট বৈশিষ্ট্য হিসাবে কি দিয়েছি, রেড, লাল, ঠিক আছে, লাল ফুল, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য আমরা সাদা ফুলকে ব্যবহার করেছিলাম প্যারেন্টের ক্ষেত্রে। তো এখানে আমরা গ্যামেট কি পেয়েছি, ক্যাপিটাল আর, এক্ষেত্রে আমরা গ্যামেট পেয়েছি স্মল আর। তাহলে F1 জেনারেশনে আমরা যে ফুলটা পেয়েছি, যে অপত্যটা পেয়েছি, সেটা সম্পূর্ণ নতুন হওয়ার কথা ছিল কি লাল, যেহেতু লাল প্রকট বৈশিষ্ট্য, কিন্তু এর হয়ে গেছে কি গোলাপি, সম্পূর্ণ ভিন্ন বৈশিষ্ট্যের একটা অপত্য। ঠিক আছে, এটা গেল F1 জেনারেশনে। এরপর এই F1 জেনারেশনের মধ্যে যদি স্বপরাগযোগ ঘটানো হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি একটা লাল, দুটো গোলাপি এবং একটা সাদা ফুল তৈরি হবে। তাহলে কিভাবে হচ্ছে সেটা এবার আমরা দেখব। তাহলে এটা হচ্ছে F1 জেনারেশন। এবার আমরা দেখব F2 জেনারেশন। F2 জেনারেশনের জন্য আমরা একটা চেকার বোর্ড আগে তৈরি করে নিই। তাহলে সেই চেকার বোর্ডেতে আমরা কি লিখবো, প্রথমে একটা মাঝখানেতে লাইন টেনে মেল এন্ড ফিমেল গ্যামেটটাকে লিখি, এদিকটা মেল এদিকটা ফিমেল। ঠিক আছে, এরপর আমরা কি পেয়েছে, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, রেড আর হচ্ছে হোয়াইটের যেগুলো প্রকাশ মাধ্যম ছিল প্রকট প্রচ্ছন্ন হিসাবে। এবার ক্রস করা যায়, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, একই রকম ভাবে ক্যাপিটাল আর স্মল আর আর স্মল আর স্মল আর। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দেখো বিশুদ্ধ লাল রঙের একটাই অপত্য তৈরি হয়েছে, এই যে এখানে তৈরি হয়েছে। ঠিক আছে, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর স্মল আর একটা এখানে, ক্যাপিটাল আর স্মল আর একটা এখানে। তো এইখানেতে আমরা এটা কি লিখতে পারি, এটা হচ্ছে এটা লাল, এটা গোলাপি, এটাও গোলাপি, আর এটা হচ্ছে সাদা। ঠিক আছে, তাহলে কটা লাল, কটা গোলাপি, কটা সাদা আমরা পেলাম সেটা এবার আমরা দেখছি। তাহলে একটা লাল পেয়েছি, একটা দুটো গোলাপি পেয়েছি, একটা সাদা পেয়েছি। তাহলে এদের ফিনোটাইপিক এবং জেনোটাইপিক দুটো অনুপাতই কিন্তু সেম, 1:2:1। তাহলে যখন কোনো দুটি বিপরীতধর্মী চরিত্রের বৈশিষ্ট্যযুক্ত জীবেদের মধ্যে সংকরায়ন ঘটানো হয়ে থাকে, তখন তাদের মাঝামাঝি কোনো বৈশিষ্ট্যের যখন অপত্য তৈরি হয়, প্রকট বৈশিষ্ট্য যখন তৈরি হয় না, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি কি অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, তো এইগুলো কি হয় না, সমস্ত কিছু বিভিন্ন জিনের ভেরিয়েশনের জন্য কিন্তু তৈরি হয়ে থাকে। ঠিক আছে,
তাহলে তোমাদের মনে এখন হয়তো প্রশ্ন আসতে পারে, তাহলে ভেরিয়েশন জিনিসটা কি বা প্রকরণ কাকে বলা হয়, আর জিনের এই পরিবর্তনগুলোই বা কেন তৈরি হয়ে থাকে, তাই তো? তো যে টার্মটার জন্য ক্রোমোজোমের পরিবর্তন হয় তাকে বলা হয়ে থাকে মিউটেশন। ঠিক আছে, তো মিউটেশন হচ্ছে যখন চারিত্রিক বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়ে থাকে ক্রোমোজোমের, যদি তার আকারের বা গঠনের যদি কোনো স্থায়ী পরিবর্তন হয়ে থাকে, সেই পরিবর্তনটাকে বলা হয়ে থাকে মিউটেশন। আর সেটা যদি মানুষের দেহে বা কোনো জীবের ক্ষেত্রে প্রকটভাবে প্রকাশ হয়ে পার্মানেন্টলি রয়ে যায়, তখন সেটা হচ্ছে কি ভেরিয়েশন। তো আমাদের এখানে মানুষের ক্ষেত্রে কিছু কমন ভেরিয়েশন আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো এখানে আমরা দেখছি যে রোলার জীব এবং স্বাভাবিক জীব। তো মূলত জিনের যে মিউটেশন হয়, তো রোলার জীবটা হচ্ছে কমন প্রকট বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। তো নিজেরা ট্রাই করে দেখবে তোমাদের জীবটা রোলিং হচ্ছে না স্বাভাবিক হচ্ছে। ঠিক আছে, তো প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে স্বাভাবিক জীব। এছাড়া মুক্ত কর্ণ, আমাদের যে কান, এই কানের যে ইয়ার লোবটা, তোমার এই যে নিচের যে স্কিন, সেই স্কিনের সাথে কানেক্ট আছে কিনা সেটা দেখবে। যদি মুক্ত থাকে সেটা প্রকট বৈশিষ্ট্য, যদি সেটা যুক্ত থাকে তাহলে সেটা হবে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে। এটা ফিমেল, এটা মেলদের দেখিয়েছে। এছাড়া আর কি কি ভেরিয়েশন দেখা যায়, স্কিনের কালার, ফর্সা, শ্যামলা, কালো, চুলের আমাদের কার্লি হেয়ার, কারোর স্ট্রেট হেয়ার, অথবা হাইটের যেটা খাটো লম্বা যেগুলো, এইগুলো মানুষের ক্ষেত্রে বিভিন্ন ভ্যারিয়েশন লক্ষ্য করা যায়। তো আজকে আমরা মেন্ডেলিয়ান জেনেটিক্স নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমাদের কাছে সহজ সরল ভাষায় উপস্থাপন করতে পেরেছি, বোঝাতে পেরেছি। তো তোমাদের এই রিলেটেড যদি আরো কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং অনেক অনেক শেয়ার করবে। ঠিক আছে, তো আজকের মতো ক্লাস এখানে শেষ হলো। ধন্যবাদ।